ডিভোর্সের 17 দিন পর রাত 4:15টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওরই ছবি বুকে জড়িয়ে 7 মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম। এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও সেই প্রিয় নামটাতেই তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইতে ইতস্তত করে কেন যেন কল রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সে আর্ত কাতর স্বরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা। গোপন ফোন দিয়ে ও মমতা শূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার সন্তান ও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বাঁচতে চেয়েছিলাম, শেষ শ্বাস অবধি যেতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি। ভাঙা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব তুমি কি বলছো ইমতিয়াজ? তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। তুমি আমাকে কেন ফোন করেছো? কি বলতে চাইছো? আর কখন আমাকে ফোন করবে না? তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে। ইমতিয়াজ তখন বলল, আমি জানি তুমি এখনো আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছো না, এমনকি এত রাতে আমারই ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছো। কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে, আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছুই বলার ছিল আমার, কিন্তু সে পর্যন্ত আয়ুষ্কাল আমার হাতে নেই। অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে অনিন্দিতা। আমার ভেতরটা জ্বলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কোনো কথা প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ে উঠেছে, দয়া করে তুমি কাফন জড়ানো লাশটা দেখতে এখানে কখনো এসো না। শেষ বেলা তোমাকে একটু না দেখার মানসিক আরতি আমার রয়ে গেল। তারপর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসেনি, কলও কাটেনি। এভাবে আধা ঘন্টা গেল। পরে আমি ফোনটা কেটে দিই। সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি। বাকি রাতটাও অশ্রুতে নয়ন ভিজিয়ে পার হয়েছিল আমার। পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে। তাদের কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে। সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে। যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর ছ্যাদ করে উঠল, চোখ থেকে পানি বের হয়ে গেল। মুখ চেপে কোনো রকম কান্না আটকে রেখেছিলাম। অতঃপর নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করে বললাম, সে কি করে মারা গেছে? পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিলেন, দেখে তো মনে হলো বিষ খেয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ পাঠানো হয়েছে। পোস্টমর্টেম হওয়ার পর রিপোর্ট বের হলেই সব খুঁটিনাটি জানা যাবে। শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয়, যদিও বা অত রাতে। তার ডিভোর্সের 17 দিন পর আপনাদের মাঝে ঠিক কি নিয়ে কথা হয়েছিল? তাছাড়া আরও বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা। প্রত্যুত্তরে সব কিছু বললাম আমি। এরপরও তারা আমায় বিভিন্নভাবে জেরা করে। নিঃসংকোচভাবে সব প্রশ্নের জবাব দিলাম। তারপরও ওনারা চলে যায়। সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহ পর জানতে পারলাম পোস্টমর্টেমের পর ইমতিয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে। দুপুর 12টার সময় বাবাকে বললাম, জোহরের নামাজের পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে। আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই। বাবা এতে নারাজ হলো। সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠল, তুই ওখানে কিছুতেই যাবি না অনিন্দিতা। ওর সাথে তো ওর আর কোনো সম্পর্ক নেই। যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন অধিকারে যাবি তুই? কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসি। আলমারি থেকে কালো রঙের একটা বরকা বের করলাম। অজান্তে কয়েক ফোঁটা চোখ থেকে পানি বের হলো। বিবাহ বার্ষিকীতে ইমতিয়াজের দেওয়া উপহার ছিল এটা, খুব পছন্দের বোরকা। অতঃপর কাজের মেয়েটাকে ডেকে বললাম, আমি বের হচ্ছি। আমার ছেলে এখন ঘুমাচ্ছে। আমি না ফেরা পর্যন্ত ওকে দেখে রেখো। আর ঘুম ভেঙে গেলে সামলে নিও। বিলম্ব করব না, অতি শীঘ্রই চলে আসবো। বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছি। কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে আসছিলাম। কিছু আজ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে ইমতিয়াজদের বাড়ি যেতে। ঠিক 30 মিনিটই সময় লাগলো। একতলা বিশিষ্ট বাড়ির ঢের দিন পর এ বাড়িতে পা রাখলাম। শহরা অঞ্চলে এ বাড়িটা করার জন্য ইমতিয়াজ কত যে কাঠখড় পোড়াতে হয়েছিল। ওর জীবন সংগ্রামের কোনো কথাই আমার অজানা নয়। কত শত মানুষের ভিড় থাকবেই তো। লাশের খানিকটা দূরেই ছেড়ে হারানো মায়ের আর্তনাদ, যা আমার বুকের ভেতরের পীড়া যাতনাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। আমি বেশিক্ষণ সেখানে থাকিনি, থাকতেও পারিনি। শেষবার ওর ফ্যাকাশে যাওয়া মুখটা দেখে চলে এসেছিলাম। বাড়িতে আসা মাত্রই সবার ক্রোধ আক্রোশের সম্মুখে পড়তে হয়। সবার মুখে একই প্রশ্ন। কাউকে কিছু না বলে আমি কোথায় গিয়েছিলাম? ভাবি তো বলেই ফেলে, বেহায়ামে লাজ শরমহীন। নিশ্চয়ই বোরকা পরে ও প্রাক্তন স্বামীর লাশ দেখতে গিয়েছিল। আমি কারো কোনো রূপ প্রশ্নের জবাব দেইনি। সোজা সাপটা নিজের রূপে চলে আসি। কাজের মেয়েটার কোলে অমিত কাঁদছিল তখন। অমিতকে কোলে নিয়ে কাজের মেয়েটাকে যেতে বললাম। মায়ের কোলে আসতেই অমিতের কান্না মুহূর্তেই থেমে যায়। আমার তখনও সবকিছু স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল এখন আমি গভীর ঘুমেই আছি। একটু পরে আমার ঘুম ভেঙে যাবে আর আমি চোখ মেলে দেখব ইমতিয়াজের বুকে মাথা রেখে শুয়ে আছি। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, যদিও শুরুতে ইমতিয়াজের সাথে আমার ঠিকমতো মনোমালিন্য হচ্ছিল না।
কিন্তু যবে থেকে আমি ওকে বুঝতে শিখেছি, উপলব্ধি করতে পারি, তখন থেকেই ওর সব কিছুর মায়ায় পড়ে যাই আমি। ওকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, প্রত্যয় এবং সংসার সব কিছুই খুব ভালোভাবে চলছিল। যখন আমার কোলে আলো করে আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তার কিছুটা দিন পরই আমি ইমতিয়াজের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি। ওরা আচার আচরণ সবকিছুই পাল্টে যেতে থাকে। শান্তশিষ্ট স্বভাবের ইমতিয়াজকে আমি দিনের দিন রাগান্বিত, খিটখিটে মেজাজের হতে দেখি। তারপর হঠাৎই একদিন হুট করে অফিস থেকে এসে সে আমায় ডিভোর্সের কথা জানালো। ভেবেছিলাম মজা করে বলেছে, তাই একদমই অবাক হইনি। কিন্তু আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তখন, যখন ইমতিয়াজ আমার গায়ে হাত তুলে। এত বছরের সংসার জীবনে ইমতিয়াজ কখন আমার গায়ে হাত উঠায়নি, সেদিনই প্রথম ছিল। ডিভোর্স চলাকালীন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। ডিভোর্সটা আটকানোর কতই না চেষ্টা করেছিলাম, সব চেষ্টাই বৃথা যায়। এমনকি ইমতিয়াজের মাও ওর বিপক্ষে ছিল। উনিও কখনো চাননি আমাদের ডিভোর্স হোক। ছেলেকে কত বুঝালেন, কত চেষ্টা করলেন, তবুও কোনো লাভ হয়নি। আমি এখনো সঠিক কোনো কারণ খুঁজে পেলাম না ও আমাকে কেন ডিভোর্স দিল। যতবার জিজ্ঞেস করেছি কেন ডিভোর্স দিচ্ছ, ততবারই কোনো জবাব পাইনি। অন্য কোনো মেয়ের সাথে ওর কোনোরূপ সম্পর্ক ছিল না। পরিশেষে আমার সাথে সে থাকতে চায় না, মানিয়ে নিতে পারছে না, এবং আরো বিভিন্ন অজুহাত, অযৌক্তিকর কথাবার্তা দাঁড় করিয়ে আমাদের ডিভোর্স হয়। রেস্টুরেন্টের টেবিলে বসে কথাগুলো বলে এবার থামলাম। টেবিলের অপর প্রান্তে লাচ্ছি খেতে ব্যস্ত এহসানুল সরকার। এতক্ষণ যাবৎ এতগুলো গুরুত্বপূর্ণ কথা বলার পরেও এহসানুল সরকারকে স্বাভাবিকভাবে লাচ্ছি খেতে দেখে বেশ অবাক হলাম। পরক্ষণেই আবার বলে উঠলাম, আপনি আমার বলার সব কথা শুনেছেন তো? মৃদু স্বরে এহসানুল সরকার জবাব দিল, হ্যাঁ শুনেছি। আপনাকে দেখে তো মনেই হচ্ছে না আপনি এতক্ষণ যাবৎ আমার বলা সব কথাই মনোযোগ সহকারে শুনেছেন। তখন তিনি বললেন, প্রথমে সবাই এমনই মনে করে, আপনি কি আরো কিছু বলবেন? হ্যাঁ বলুন। পোস্টমর্টেম রিপোর্ট থেকে পুলিশ বলেছে ইমতিয়াজের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। বিষ খেয়েছে 13 ঘন্টা আগে, মৃত্যু হয় শেষ রাতের দিকে। বিষটাই নাকি এমন, আমাদের দেশের সহ পাশের অনেক দেশেও সচরাচর পাওয়া যায় না। বিভিন্ন মানসিক চাপে ভুগছিল বিধায় ইমতিয়াজ বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল বলে 3 মাস পর কেসটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমার বিশ্বাস ইমতিয়াজ আর যাই হোক আত্মহত্যা করতে পারে না। তাছাড়া হুট করে ইমতিয়াজের পাল্টে যাওয়া, আমাদের ডিভোর্স, তারপর শেষ রাতে ইমতিয়াজের ফোন করা, এরপর অস্বাভাবিক মৃত্যু, এর সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে আমার মনে হয়। আর কি সেই কারণ তা আপনাকে খুঁজে বের করতে হবে। জানেন, শান্তিতে ঘুমাতেও পারি না আমি। শেষ ফোন কলে ইমতিয়াজের বলা সেই কথাগুলো শুধু আমার কানে ভাসে। রোজ রাতে ঘুম ভেঙে যায়, চিৎকার করেও কাঁদতে পারি না, মুখ চেপে বোবা কান্না করতে হয়। আমার দূরের বান্ধবী শান্তা, অর্থাৎ আপনার চাচাতো ভাইয়ের স্ত্রী, ওর মাধ্যমে আপনার সাথে আজ দেখা করার সুযোগ পেলাম। এর আগে আপনার নামই শুধু শুনেছি, আপনাকে কখনো দেখা হয়নি। আমি আশা করছি আমাকে আপনি সাহায্য করবেন। এহসানুল সরকার বললেন, ডিভোর্সের পরেও প্রাক্তন স্বামীর প্রতি এত ভালোবাসা প্রথম দেখলাম। আমি আপনাকে সাহায্য করব, বিষয়টা শেষ পর্যন্ত ঘেঁটে দেখব। তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আপনি আমার সাথে দেখা করেছেন, আমার সাথে কথা বলেছেন, আমি আপনাকে সাহায্য করব, বিষয়টা ঘেঁটে দেখব বলেছি। এসব যেন আর কেউ না জানে। কাউকে জানাবেন না, কোনো কিছু বলবেন না। আপনার পরিবার, আত্মীয় স্বজন, কাছের কেউ, কাউকে না। নিশ্চিন্ত থাকতে পারেন, আমিও এমন কিছুই বলতে চেয়েছিলাম। আপনি এখন যেতে পারেন। আর যাওয়ার সময় যদি এমন মনে হয় কেউ আপনার পিছু নিচ্ছে, পিছু পিছু আসছে, বা কেউ কিছু জিজ্ঞেস করে, তাহলে কিছু বলবেন না, পাত্তা দিবেন না, চুপচাপ চলে যাবেন। আজ শনিবার, ঠিক 7 দিন পর শনিবার একই টাইমে একই রেস্টুরেন্টে ডান দিকের এই একই টেবিলের একই সিটে বসে আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আর কিছু বললাম না, উঠে দাঁড়ালাম, আসি বলে চলে আসলাম। বাড়িতে আসার পরপরই আগে আমি আমার ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলাম। কিছু সময় পর মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই আসলো আমার রুমে। সবাইকে একত্রে রুমে দেখে একটু অবাক হলাম। কর্কশ গলায় আমার ভাই বলে উঠলো, তুই দিন দিন এত নিচে কি করে নামছিস অনিন্দিতা? তোর গয়না লাগতো তোর ভাবিকে বলতি, নির্দ্বিধায় দিয়ে দিত। চুরি করার কি দরকার ছিল? টাকার প্রয়োজন হয়েছিল বাবাকে বা আমাকে বলতি। তোর ভাবির গয়না বেচার কি দরকার ছিল? আচমকা নিজের ভাইয়ের মুখ থেকে এমন কথা শোনা মাত্রই আঁতকে উঠলাম। অবাকের শেষ সীমানায় পৌঁছে সাথে সাথেই জবাব দিলাম, ছি, এসব তুমি কি বলছো ভাইয়া? আমি কেন ভাবির গয়না চুরি করতে যাব? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়নি, ঠিকই আছে। আমি কি করে বলবো কেন তুই গয়না চুরি করতে গেছিস? কেন এমন করেছিস সেটাই তো জানতে এসেছি। কি প্রমাণ আছে? কেন মিথ্যা বলছো ভাইয়া? কেন মিথ্যা দোষারোপ দিচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না, এসব হচ্ছেটা কি? আর মা বাবা, তোমরাই বা কিছু বলছো না কেন? তোর কি মনে হয় প্রমাণ ছাড়া শুধু শুধু তোকে আমি একটা মিথ্যা অপবাদ দিয়ে দিব? গতকাল থেকে তোর ভাবির একটা গয়না পাওয়া যাচ্ছিল না। আজ তোর রুমে গয়না বিক্রি করা জুয়েলার্সের একটা কাগজ পাওয়া যায়। কিছুটা সন্দেহ বসে সেই জুয়েলার্সের দোকানে খোঁজ নিয়েই জানতে পারি তুই তাদের কাছে একটা গয়না বিক্রি করেছিস, আর সেই গয়নাটাই হলো তোর ভাবির।
বাবা মাও কিছু বলবে না, কারণ সব প্রমাণই তোর বিপক্ষে। পাশ থেকে ভাবি বলে উঠল, তোমার বোনকে এটাও জিজ্ঞেস করো সেই টাকা দিয়ে কি কি করছে, আর কিছুদিন পর পর বাচ্চাকে কাজের মেয়েটার কাছে রেখে কই যায়, কার সাথে দেখা করতে চায়। যতবার জিজ্ঞাসা করা হয় ততবারই কোনো জবাব দেয় না, চুপ করে থাকে, এড়িয়ে যায়, আর যেন কোনো কিছু থেকে রেহাই না পায়। আমি তখন বললাম, আমি জানি না, কিচ্ছু জানি না, আমি গয়না চুরি করিনি, মিথ্যা, সব মিথ্যা।